এটা লিপিবহ তথা মৌমিতা যে উদ্যোগটা নিয়েছে এটা প্রথমে সাধুবাদ জানায় এবং জানাতে বাধ্য। তার কারণ বর্তমান যুগে সফট কপি ছাড়া তো চলবে না, আমরা আগে যাচ্ছি সফট কপির দিকে। অর্থাৎ এটা আগে বা পরে বেশিরভাগ মানুষকে আগে আসতেই হবে। তো ও যেভাবে আগিয়েছে এটা আমি মনে করি আমরা যারা এখনো পর্যন্ত পেয়ে উঠি না তাদের চেয়ে উনি অনেকটা এগিয়ে গেছে, এবং এই জন্য ভবিষ্যতে সকল পাঠক পাঠীদের কাছে অনেকটাই সুবিধা পাবে। আর আমার পরবর্তী বক্তা যে বললেন যে গ্রামীণ বিত্ত ব্যক্তি মফস্বল কিন্তু এখন যথেষ্ট সচেতন। আমি মনে করি পড়াশোনার দিক দিয়ে মফস্বল শহর চেয়ে অনেক এগিয়ে আছে। শহরে ইংরেজি না কালচার এসে গেছে, শহরের লোক যা পড়ে তা কিন্তু বেশিরভাগ টাকা ইনকামের জন্য পড়ে। আমার ব্যক্তিগত ধারণা, যদি ভুল হয় মাফ করবেন। কিন্তু মফস্বল যাওয়ার পরে তারা অন্তর দিয়ে পড়ে এবং সব বিষয়গুলো জানার আগ্রহ নিয়ে পড়ে, এবং সেই জন্য এখনো আমাদের বাংলার টিকে আছে এবং ভবিষ্যতে তারাই টিকে রাখবে, এটা আমার মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে এখন এই সফট কপি যুগ, এটা প্রত্যেকের আগে আসার প্রয়োজন আছে। তার কারণ অনেক সময় যখন শক্ত জিনিস কেউ খেতে পারে না তাকে নরম জিনিস গুলে খাওয়াতে হয়। বর্তমান সমাজে পাঠকদেরকে এখন গুলে খাওয়ানোর সময় এসে গেছে। অর্থাৎ এই বিষয়টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সেটা ভালোর দিক। আশা রাখি ভবিষ্যতে সফট কপির সাথে হার্ড কপি এই দ্বন্দ্বটা না গিয়ে আমরা সবাই হার্ড কপি এবং সফট কপির পাশাপাশি যদি আগাবো, এবং ভবিষ্যতের দিকে চিন্তা করলে মনে হয় যে সফট কপির দিকটা একটা সারা বিশ্বব্যাপী বাণিজ্যিক দিকটাও সহযোগিতা করতে পারে, সেই দিক দিয়ে প্রকাশকরা লাভবান হবে। আমি আশা রাখি যে আমরা যেভাবে প্রকাশনা জগৎ আছি বা লেখকরা যে আসছেন, লেখকরা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে সফট কপিতে আসছেন, হাতে লেখার ম্যানুস্ক্রিপ্ট বেশি পাওয়া যায় না। আর বেশিরভাগ ক্ষেত্রে তারা মোবাইলের মধ্যেই চলে এসছে। অর্থাৎ মোবাইলে যখন এসে গেছে তো আমাদের কোনো চিন্তা নেই, আমার তো অনেকটা এগিয়ে গেছে সেই সফট কপি ভুলে। তবে এখানে একটা দুশ্চিন্তা আছে, ভবিষ্যতে প্রকাশক থাকবে তো, এটা দুশ্চিন্তার কারণ। আশা রাখি তারা যেন সেই সহযোগিতা করে, আমাদের যেন টিকিয়ে রাখে। ধন্যবাদ, নমস্কার। আমি মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার লিপিঘরের যাত্রা শুরুর সময় থেকে আমি বহু মানুষকে পাশে পেয়েছি যারা লেখক, শিল্পী, প্রকাশক বা এইরকম সম্পর্কের বাইরে বেরিয়ে এসেও শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের পাশে থেকেছে। তাদের সহযোগিতারা লিপিঘরকে বলুক বা আমি নিজের সম্পূর্ণ একটা অন্য চিন্তা থেকে লেখালেখি জগতে বলুক, এইভাবে নিজেদের কাজটা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সেরকম বেশ কিছু এখানে উপস্থিত আছেন। আমি চাইবো তাদেরকে একটু মঞ্চে ডেকে লিপিঘরের তরফ থেকে সামান্য সংবর্ধনা জানাতে। প্রথমে ডাকবো বিদ্যুৎ ঘোষ, যিনি প্রফেশনালি আছেন। আমি যে ফিল্ডে আছি সেখানে আমার থেকে অনেক অনেক বড় সিনিয়র সব দিক থেকেই, কিন্তু লেখালেখিকে ভালোবেসে পরিবারের একটি বিদ্যুৎের সাথে আলাপ। বিদ্যুৎকে আমি লিপিঘরের তরফ থেকে একটু বরণ করে দিতে চাই। দীর্ঘায়িত করবো না, আমার একটা মিটিং আছে, সেখানে বেরিয়ে যেতে হবে। জন্মলগ্ন থেকে রয়েছি। লিপিঘর মানে কিন্তু মমিতা, লিপিঘর মানে কিন্তু মমিতার পথ চলা, তার ক্রিয়েটিভিটি, সাহিত্যের সঙ্গে থাকা। সঙ্গে আমার আরেক বোন রয়েছে পদ্ধতি, তার প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। দুটো কথা বলবো আজকে টপিকে। একটা হচ্ছে বাংলা ভাষা নিয়ে কথা এসছে, যে বাংলা ভাষা পরবর্তীকালে কোন দিকে যাবে। আমি এআই নিয়ে কাজ করি, মমিতা জানে, পদ্ধতি জানে, সবাই জানে। এআই এর যে গুণ সেটা হচ্ছে যে কোনো ভাষাকে যে কোনো ভাষায় সহজে ট্রান্সলেট করে দেয়। অর্থাৎ এমন একটা দিন আসতে চলেছে যেখানে স্প্যানিশ থাকুক বা ড্যানিশ, ইউরোপিয়ান থাকুক বা আমেরিকান, আমি যখন বাংলায় বলবো সে তখন তার ভাষায় শুনলে তার ভাষায় যাবে। তার মানে কি? তার মানে আমাদের একটি ভাষা শিখতে হবে, এবং আমাদের যদি একটি ভাষা শিখতে হয়, আমি বলবো না, এখানে যারা উপস্থিত আছে তারা সবাই বলুক
কোন ভাষাটা ছিল? মাতৃভাষা বাংলা। অর্থাৎ বাংলা ভাষার খুবই আসছে টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ টেকনোলজিতে পিছিয়ে দেওয়া যায় না। সেকেন্ড প্রশ্ন, বই বলার ডিজিটাল লাইব্রেরি যেটা হচ্ছে পাঠাগারের এই উদ্যোগ, অনেক অনেক শুভেচ্ছা মমিতাকে। এবং এটা যে কত সুদূর প্রসারী উদ্যোগ সেটা তিনটে চারটে কারণ আমি বলছি। এক নম্বর, একটা বই যখন প্রিন্ট হয় কয়েকটা গাছে কিন্তু মৃত্যু হয়। দু নম্বর, যখন আমরা ডিজিটালি আমরা যখন পড়াশোনা করি এবং ডিজিটালি এভাবে এনহ্যান্স করি, তাতে কিন্তু আমাদের মনন এবং চিন্তন রিলস থেকে কোথাও গিয়ে বইয়ের মতো করে। তিন নম্বর, আজকে দেখবেন যে ইললিগাল পিডিএফ চারদিকে ছড়িয়ে পড়েছে। একটা বই তৈরি করতে একটা লেখকের কতখানি কষ্ট হয়, একটা প্রকাশকের কতখানি কষ্ট হয়, সেটা লেখক, প্রকাশক, সম্পাদক তারা জানে। তাদের রয়্যালটি, তাদের যে পাওনা, সেটা কিন্তু ডিজিটাল অ্যাপের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। খুব সাধু উদ্যোগ। এটাকে স্কেল করতে হবে, এটাকে নতুন আকারে নিয়ে যেতে হবে। এটা স্কেল ঠিক করে করা যায়। কুকু এখান থেকে শুরু করে অডিও বুকসের যে অডিওবল রয়েছে সেই স্কেলে নিয়ে যেতে পারে। ভূমিকা থেকে একটা চ্যালেঞ্জ, একদিকে আইটি, একদিকে নিজের লেখা, একদিকে লিপিঘর, তার উপরে পাঠাগার। কি করে স্কেল করবে সেটা সময় বলবে। বাট সঙ্গে আছি, সঙ্গে থাকবো, প্রথম দিন থেকে ছিলাম, এরপরও থাকবো। অনেক অনেক শুভেচ্ছা। লিপিঘরের আরেকজন শুভাকাঙ্ক্ষী, যিনিও শুরুর দিক থেকে আমাদের সঙ্গে আছেন, সুদীপ দা, সুদীপ ভট্টাচার্য। গতকাল আমার একটা আমাদের ঘরে বাড়ি কম্পিটিশন ঘরের সঙ্গে একদম প্রথম থেকে আছে। আমাদের একটা শোরুম ওপেনিং হয়েছে, দেখলাম যত রোডের মোড়। তো যেহেতু আমি একজন অগ্রসর যাচ্ছি, আমি একটু সাজিয়েছি শোরুম। তো সেখানে একটা লাইন্স এর মতো করেছে, একটা রোলার পর্দা, অন্যরকম সবাই সেটা দারুণ অ্যাপ্রিসিয়েট করেছে। এবং শুধু সেটা নয়, সঙ্গে সঙ্গে আমার কয়েকজন খদ্দের আরম্ভ করে দিয়েছে, তারা এটাকে করবে। কেউ বলছে আমার ফ্যামিলির ছবি তোলার করে পর্দায় লাগাবো, বাড়ির জানালায় লাগাবো, এরকম একটা দারুণ চলে যাবে, পর্দা চলে আসবে। তো অনেক রকম এক একজন এক এক রকম বলেছে, মানে কনসেপ্টটা মোটামুটি ভাবে ছড়িয়ে গেছে। আমি মৌমিতারটাও সেটা মনে হচ্ছে, মৌমিতার সঙ্গে কথা হচ্ছে, আমি বললাম তুই কর, কিন্তু কিছু সাকসেস হয় হবে, ডেফিনেটলি হবে, আমরা পরে আসি। মানে এরকম ভাবনা। আর একটা পাবলিকেশন হাউসে, এবং আমরা এগুলোকে বলি বুটিক পাবলিকেশন হাউস। আমরা কখনো মৌমিতা ঘর, আমাদের ঘরে বাড়ি করে প্রচুর পাবলিকেশন হাউস আছে, আমরা কখনো পলিসিটার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করি না। আমরা নিজেদের মতো করে, এখন যেমন শাড়ির ক্ষেত্রে বুটিক তৈরি হয়েছে, পাবলিকেশন গুলো এখন সেই বাড়ি বাড়ির মতো পৌঁছে গেছে। আমরা ছোট করে সুন্দর করে সাজিয়ে। এবার আপনি বড় দোকানে যাবেন না বুটিকে আসবেন, সেটা আপনার কথা, কিন্তু আমাদেরকে খেলা যাবে, আমরা নিজেদের মতো করে পিছিয়ে কাজ করি। জয় আছে, জয়ের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা ফ্যামিলির মতো করে বসা, আমাদের সাংঘাতিক করে, সেখানে এত বড় কম্পিটিশন। তো এই যে ফ্যামিলির মতো করে কাজ করা, এটা আমি জানি না কম্পিটিশন হাউসে পলিসিতে প্রচুর ঝামেলা হয়, এটা হয় ওটা হয়, দেখি আমরা চাইলে দূরে থাকতে, দূর থেকে দেখি। আর ওই যখন ঝামেলা গুলো হয় না, ইন্টারনেটটা অফ করে দিয়ে ঝামেলা গুলো করবি, যদি কোথাও লাইট হয়ে যায় তাহলে মুশকিল, তখন উল্টো দিকে আবার রেখে যাবে। সবটাই খবর আছে, কিন্তু আড়ালের দিকে রাখে। যাই হোক, মুভিটার এই চলাটা একদম এত ভালো একটা চলা, প্রচুর ইনভেস্টমেন্ট এটায়। আমি ওকে বলছিলাম যে এভাবে মানে একটা নতুন দিকে চলা এগিয়ে যা, আমরা দেখছি, লক্ষ্য রাখছি, তুই যখন সাকসেস পাবি আমার ও। আমি অনুরোধ করবো সুমন দাকে, সুমন চৌধুরী। তন্ময় বললো একটু আগে যে আপনারা যাকে চেনেন সংসার পেজের মাধ্যমে, যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এখন আমাদের ঘরে ঘরে বা বলা ভালো মোবাইলে মোবাইলে পৌঁছে যাচ্ছে। তো শুভমদাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। শুভমদা বলতে ভালোবেসে এসেছেন, আমার সাথে খুব স্বল্প দিনের পরিচয়, আমার এক সিনিয়র দাদা শিখছে। তো শুভমদাকে অনুরোধ করবো যদি কিছু বলেন পাঠাগারের জন্য। মমিতা, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ডেকেছো। কারণ আমরা তো ওই কন্টেন্ট ক্রিয়েট করি, তো সেটা পুরোটাই অনলাইনের ব্যাপার। তো অফলাইনে এরকম মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং সমস্ত সম্মানিত যারা আছেন এখানে তাদের দেখা পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। এবারে যেখানে দ্বন্দ্বটা নয় যে আমরা
অফলাইন ভার্সেস অনলাইন, পাড়ার শুভর স্মৃতি পাঠাগার বনাম ডিজিটাল পাঠাগার। কারণ এই ধরনের আমাদের যে ছোটবেলাতে আমরা যে পাবলিক লাইব্রেরি বা ওই স্মৃতি লাইব্রেরি টাইপের যেগুলো দেখেছি সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এই কারণেই, কারণ তারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে যেটা ইংলিশে বলে আপগ্রেড করা বা উত্তীর্ণ হতে পারা সেটা হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তবে এখন আমরা বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের অফিসের কাজ আছে, যেমন মৌমিতাই যেমন আইটিতে আছে, তারপরে লিপিঘর নিয়ে কাজ করছে, ওর পরিবার আছে, সবকিছুতে সময় দিতে হয়। এবার ধরুন আপনি এর মধ্যে আপনি জ্ঞান অর্জন করবেন কেমন? আপনার হাতে সময় নেই, আপনি একটা বই পড়বেন এবং সেই বইটা পড়ে আপনি দুদিন পরে আপনি চরিত্রগুলোর নামও ভুলে গেলেন। হয়তো এই দুদিনে আপনার পুরোপুরি মনে ছিল, আপনি একাত্ম করে দিয়েছিলেন। মানে আমার সঙ্গে ধরুন আমি সেই সময় করেছিলাম যখন, তখন মানে কি অসাধারণ লেগেছে, কিন্তু এখন আমাকে জিজ্ঞেস করে নায়কের নাম কিছু আমাকে ভাবতে হবে কি করা হয়েছিল। কিন্তু তাহলে আমি তাহলে পড়লাম কেন? হ্যাঁ বইটা খুব ভালোভাবে পড়েছি, কিন্তু তারপর আমার মনে। ধরুন আপনি এখন এই পুরো ব্যাপারটা ধরুন ডিজিটালাইজ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার ভুলার কোনো চান্স নেই। কারণ আপনি যদি ভুলেও যান, এখন যেগুলো নিয়ে কাজ হচ্ছে, যে এআই নিয়ে কথা হলে যে জেন এআই বা একটু টেকনিক্যাল টার্ম বললে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়, সেখানে আপনার হাতে এমন একটা কি বলবো সুযোগ সুবিধা চলে আসে যেখানে আপনি পার্টিকুলার ওই বইটা সম্বন্ধে যদি আপনি কিছু টাইপ করেন, ধরুন মোবাইলে আপনি টাইপ করলেন যে নিখিলেশ এখন কোথায় আছে, নিখিলেশ এখন প্যারিসে আছে, নিখিলেশ এখন প্যারিসে একটা কফির দোকান খুলেছে, নিখিলেশের ব্যয় আয় হচ্ছে, নিখিলেশের নাতি নাতনিও বড় হয়ে গেছে, তারা কলকাতা আসতে চায় না, কারণ কলকাতায় কোনো শিল্প নেই। কথা বলতে হবে। তো তাহলে কি হচ্ছে যে পুরো ব্যাপারটা আপনাকে আর মনে রাখতে হচ্ছে না। যদি আপনি ভুলেও যান, আপনি সঙ্গে সঙ্গে টাইপ করে সেগুলোকে পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে এর পেছনে যে কাজটা, সেটা আমাকে ডিজিটালি করতে হবে। তাহলে তার জন্য আমাকে একটা পুরো লাইব্রেরি ক্রিয়েট করতে হবে, যেখানে আমি যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করছেন, যারা এই বই নিয়ে চর্চা করছেন, তারা সবকিছু এই যে অফলাইন থেকে পুরো ব্যাপারটাকে নিয়ে যাবেন হচ্ছে অনলাইন ভাবে। সেখানে যখন যাবেন আপনি দেখবেন যে আপনার হাতের সামনে নলেজটা অনেক বেশি এসে গেছে। আপনাকে সবকিছু মাথায় রাখতে হচ্ছে না, কারণ এখন সব মানে এত বেশি আমরা পেয়ে গেছি যে আমরা এবার হারিয়ে ফেলছি। কাজে আমাদেরকে একটা সহজ কিছু দরকার, যেখানে আমরা চাইলেই মানে মুখস্থ করার দরকার নেই। মানে এখন যেমন হয়ে গেছে যে ধরুন আমরা যে অফিসে কাজ করি, হয়তো a+b² ফর্মুলাও মনে রাখার দরকার লাগবে না, কারণ আমরা গুগল থেকে সেটা পেয়ে যাই। মানে সেটা ভালো কি খারাপ সেটা তো পরের ব্যাপার, যে মাধ্যমিকে হয়তো এরকম হয়ে গেলে তোমার অঙ্কের ফর্মুলা করতে গেলে দরকার নেই, তুমি যাতে একটা মোবাইল ডিভাইস নিয়ে করে সেখানে সেটা কোনোদিন হবে। কিন্তু যাই হোক, একটা ভালো দিকও আছে, এখানে কম সময় আমরা বিভিন্ন ধরনের জ্ঞান পেতে পারি। সেখানে ডিজিটাল লাইব্রেরি কিন্তু একটা বিপ্লব ঘটাতে চলেছে বলে আমার মনে হয়, এবং বাংলার ক্ষেত্রে এটা খুব দরকার। কারণ বিভিন্ন ভাষায়, ইংলিশ বলুন, স্প্যানিশ বলুন, ফ্রেঞ্চ বলুন, প্রচুর কাজ হচ্ছে। বাংলা ভাষা অবশ্যই শুধুমাত্র কলকাতার সম্পত্তি নয়, এবং আমরা শহুরে মানুষেরা মাঝে মধ্যে কি পুরুলিয়া বাঁকুড়ার বাংলা শুনে কথা বলছি এরকম করি। তো আমার মনে হয় যে বিভিন্ন বাংলা ভাষাটাকে নিয়ে চর্চা করা দরকার। তাহলে সেক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের একটা অবদান আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। এবং আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু ভাষা হারিয়ে যাবে। কাজে কোনো ছুট মার্গ নয়, আমাদের সকলেরই উচিত একটু পড়াশোনা করা, একটু এসব নিয়ে কাজ করা। তাহলে দেখবেন যে কিন্তু আমাদেরই ভালো হবে, আমাদেরই জ্ঞানটা আরো ভালো। এটা আগে আমি বলি, আমি বহু বছর আগে ফ্র্যাঙ্কফার্ট গেছিলাম, কোভিড এর আগে। আমি যখন ফ্র্যাঙ্কফার্টে, আমি গিল্ডের সঙ্গে জড়িত, আমি যখন ফ্র্যাঙ্কফার্টে যাই, আমি গিয়ে ওখানে দেখি ওদের ডিজিটাল লাইব্রেরি আজকে নয়, আজকে থেকে 10-15 বছর আগে ওদের ওখানে ডিজিটাল লাইব্রেরি তৈরি হয়ে গেছে। শুধু লাইব্রেরিতে বই নয়, অথর, পাবলিশার, একজন অথর যখন একজন পাবলিশার খুঁজবে, তারাও কিন্তু খুঁজছে যে আজকে আমার ধরনের জনার কে পাবলিশ করছে, সেটা তাদের কাছে ডিজিটালি অ্যাভেলেবল। একজন পাবলিশার যখন একজন অথর খুঁজছে, একজন প্রকাশক, আমি একটা প্রকাশক হয়ে আমি যখন খুঁজছি যে আমার ধরনের বইকে আমাকে খুঁজতে হবে না, আমার কাছে একটা টোটাল লাইব্রেরি থাকবে ডিজিটালি, যারা আমরা অ্যাক্সেস করতে পারবে।
চক্রবর্তী চ্যাটার্জি হয়ে এই চক্রবর্তী চ্যাটার্জিতে আমরা তো সব ধরনের বই নিয়ে ডিল করি, কিন্তু দেবসাহিত্য পরিষদ হয় আমি দুটো তিনটে জনার নিয়ে ডিল করি। বাচ্চাদের মধ্যে স্পেসিফিক্যালি আমি কমিক্সটা নিয়ে বেশি করি, প্লাস বাকিটা প্রোডাকশন হচ্ছে শুধু বাচ্চাদের জন্য। দেবসাহিত্য পরিষদ যে কমিক্স করছে তার বেসিক কারণ হচ্ছে আজকে অডিও ভিজুয়াল মিডিয়ামটাকে যদি আমরা ব্যবহার না করতে পারি না, ফর এক্সাম্পল আমি আমার একটা প্রোডাকশনের ব্যাপারে বলি, আনন্দমঠ 90% বাচ্চা আনন্দমঠ পড়ছে না। কেন পড়ছে না? ওই ভাষার সঙ্গে সে অভ্যস্ত নয়, কিন্তু তাকে যদি অডিও ভিজুয়াল মিডিয়ামে একটা আনন্দমঠ আমি দিতে পারি সে পড়বে। মানে আমার বাংলা সাহিত্যের যেটা বেস সেটা শক্ত হবে, সেই জন্য আমার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য যে সব থেকে দুটো স্ট্রং ডিজিটাল প্ল্যাটফর্ম, একটা হচ্ছে অ্যামাজন অডিবল, অ্যামাজন কিন্ডেলে বাংলা বই নেই। বাংলা বই নেই তার কারণ হচ্ছে বাংলা ভাষাটা যখন ডিজিটাইজ করা যায়, এর চেষ্টার দিক থেকে আমরা বহু বছর ধরে করছি। বাংলা ভাষাটা যখন ডিজিটাইজ করে তুলে যাওয়া, সেটা একটা কস্ট এফেক্টিভ হওয়াটা হচ্ছে না, যাতে ছোট ছোট পাবলিশারকে নিতে আমরা পাচ্ছি না। এখানে অনেক ব্যাপার আছে। আজকে একটা বড় পাবলিশার তার একটা প্রোডাকশন, কপিরাইটেড প্রোডাকশন, সে একটা অ্যাপের কিনবে, তাকেও কিন্তু তার ফিডব্যাকটা দিতে হবে। আমি বহু বছর ফ্র্যাঙ্কফার্ট গেছি, লন্ডন বুক ফেয়ার গেছি, আমি আমেরিকানে নিউ ইয়র্ক বুক ফেয়ারে গেছি, বঙ্গ সম্মেলনে গেছি। সবাই কিন্তু বাংলা বইটাকে ডিজিটালি চাইছে, কারণ সেখানে যাতে পৌঁছতে যায়। এখন বহু ম্যাগাজিন হয়ে গেছে যেগুলো ডিজিটালি ডাউনলোডেবল হয়। কিশোর ভারতী হয়, সুক্তারা হয়, আমি সুক্তারার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কিশোর ভারতী, সুক্তারা, এগুলো ডিজিটালি অ্যাভেলেবল হয়ে গেছে। না হলে কিন্তু পাইরেসি হয়ে যায়। আজকে এই পাইরেসিটা বাঁচানোর জন্য প্রকাশক এবং লেখকের প্রাপ্য মূল্য তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের ডিজিটাইজেশনের অত্যন্ত জরুরি আছে। পাঠাগার আশা করছি তার প্রথম স্টেপটা নিল বাংলা বইকে ডিজিটাইজ করার জন্য। আশা করব এটা অনেক তাড়াতাড়ি এটা ডেভেলপ, না হলে কিন্তু ইংরেজি সাহিত্য, স্প্যানিশ সাহিত্য, জার্মান সাহিত্য অডিবলে আছে, আমাদের অডিও স্টোরি বাংলায় কেন নেই? যেগুলো আছে একটা কোনো একটা ক্যাটেগরাইজ ডিজিটাইজ প্ল্যাটফর্মে আজ অব্দি নেই। আশা করবো ওরা সেই উদ্যোগটা যখন নিয়েছে সেটাকে চালিয়ে নিয়ে যাবে। মাঝ রাস্তায় আটকে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি আমাদের বাংলা পাবলিশারদের আছে, বাংলা বই জগতে আছে, কিছুটা কি আটকে যাওয়া, সেটা যাতে না হয় এটা কিন্তু একটা মাথায় রাখা, এটাকে চালিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আমি জয়কে অনুরোধ করবো। পাঠাগারের উদ্যোগকে খুব সাধুবাদ জানাই, কিন্তু এই ডিজিটালাইজ নিয়ে আমি একটু দ্বিমত আছি। মানে এটা নয় যে আমি দুটো ক্ষেত্রেই আমি সঠিক হতে পারি, দুটো ক্ষেত্রেই ভুল হতে পারি, কিন্তু মেইন একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকের দিনে কজনের বাড়িতে মানে পেপার হ্যান্ড টু হ্যান্ড খুব কম হতে পারে। যতক্ষণ পর্যন্ত তারা যখন ইয়েতে শিফট করিয়ে দিল, যখন তাদের অ্যাপে শিফট করিয়ে দিল, আজকে খুব ইজিলি ভাবে কিন্তু আমরা কি করছি, আমরা একটা খবর দেখার জন্য কতজন টিভি দেখছি, খুব ইজিলি ভাবে আমরা কি করছি, আমরা মোবাইল ইউজ করছি। আমাদের কতজন আছে এখন, মানে আমি বর্তমান পেডে বলছি, বর্তমান পেডে একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে টিভিটাও চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল, আগে সবাই ডিটিএইচ হতো, যা হতো, এখন সবার অ্যান্ড্রয়েড চলে এসেছে। কারণ কি, আজকের দিনে মানুষের হাতে সময়টা কম, খুব অল্প সময়ের মধ্যে সবকিছু চাই। যদি সেইটা যদি দরকার হয় তাহলে কিন্তু ডিজিটাইজেশনের ভীষণ পরিমাণে দরকার। এইটা নীতিভরকে ভীষণভাবে সাধুবাদ যে আগামী দিনে কিন্তু এটার একটা ইফেক্ট কিন্তু বাংলা সাহিত্যে পড়তে চলছে। এবার যেটা মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা চলে, মাথার মধ্যে ঘোরে, এটা দ্বিতীয় ফেজটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইলিগাল পিডিএফ। আশা করছি কলেজ স্ট্রিট বই পাড়াতে এমন কেউ নেই এই ইলিগাল পিডিএফ এর সমস্যাতে সে জর্জরিত নয়।
এই ইলিগাল পিডিএফ কিন্তু রোখা যেতে পারে যদি যদি আমরা আনতে পারি, একটা ডিজিটালাইজেশন আনতে পারি। এটা কি হবে, আজকে হতে পারে আজকে হ্যাঁ যারা হার্ড কপি বই যারা পড়ছে বা হার্ড কপি বই যারা নিচ্ছে তাদের কাছে কিন্তু সেটার মাহাত্ম আলাদা, তারা সেটাই নেবে। কিন্তু আমি বলছি সেই ব্যক্তিগুলো বা যে মানুষগুলো যারা এটার থেকে বঞ্চিত হচ্ছে, হতে পারে হয়তো তারা হয়তো বিদেশে রয়েছে, হতে পারে হয়তো তাদের হাতে হয়তো তারা নিয়ে যেতে পারছে না, তো তাদেরকে যাতে বঞ্চিত না করা হয় তো তার যথাযথ ভাবে ব্যবস্থা সেটা কিন্তু আমাদেরকেই করে দিতে হবে। কারণ আজকে যদি যে ভাষা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই ভাষাকে বাঁচানোরও কিন্তু অধিকার বা দায়িত্ব সবই কিন্তু আমাদেরই রয়েছে। এটা যতক্ষণ না পর্যন্ত তাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো, একটু আগে নিমাইবাবু একটা কথা বললেন যে গুলে খাওয়ানোর ব্যাপারটা, এটা একটা সত্যি কথা। গুলে যতক্ষণ না খাওয়াতে পারবো আমরা কিন্তু বলতে পারি না জিনিসটা। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যাতে এই ইলিগাল পিডিএফ যেটা আছে সেটাকেও আমরা ঢুকতে পারবো যদি আমরা এইটাকে যদি পুরোপুরি করি। আশা করি যে লিপিঘর আজকে যে উদ্যোগটা নিয়েছে, পরবর্তী সময় কিন্তু লিপিঘর আরো অনেককেই সঙ্গে পাবে, পাশে পাবে। যাই হোক, এই আলোচনা সভার মাঝে আমি আর একবার ছোট্ট বিরতি নিয়ে একটা কথা বলতে চাই। এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানকে যে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা হয়তো সকলেই চেনেন তন্ময় মন্ডল। তন্ময় বয়সে আমার থেকে ছোট, কিন্তু আমি প্রথম যে প্রকাশনীতে কাজ করি তন্ময় তখন সেখানে ছিল, সেই সূত্রেই ওর সাথে আমার পরিচয়। এবং তারপর এখন আমার ছোট ভাইয়ের মতো। আপনারা অনেকেই যেটা হয়তো জানেন না সেটা হচ্ছে তন্ময়ের একটি বই এবারে যুব সাহিত্য একাডেমিতে নমিনেশন পেয়েছে। কিন্তু তার সত্ত্বেও তন্ময় এমনই একজন মানুষ যাকে যখনই আমি ডাকি যে কোনো দরকারে হ্যাঁ দিদি চলে যাবো, কোনোদিন আমি আসিনি। এবং তন্ময় এত গুণী একজন মানুষ হলেও পার্টির এত কাছাকাছি, আজকে যে আমার অনুষ্ঠান এই ঘরোয়া অনুষ্ঠানটাকে সঞ্চালনা করার জন্য তন্ময়ের মতো একজন গুণী মানুষকে আমি আমাদের মধ্যে পেয়েছি, এটা আমাদের একটা বড় পাওনা। তাই আমি চাইবো তন্ময়কে লিপিঘরের তরফ থেকে একটা ছোট্ট সম্মান। আমি তো কর্তৃপক্ষ ছিলাম, এখনো পল্লবীও তো কর্তৃপক্ষ, কেউ কেমন বিশিষ্ট সম্পাদক অভিষেক গুপ্তকে আমরা এখন মঞ্চে ডেকে নেব, তাকে লিপিঘরের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে। আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন। গতবারের মতো এই প্রাপ্তিটা অপ্রত্যাশিত, তবে লিপিঘর যেমন পল্লবীও বললো যে লিপিঘর আমাদের মনের এবং প্রাণের অনেকটাই কাছাকাছি। লিপিঘর তো শুধুমাত্র একটা পাবলিকেশন নয়, এক্ষেত্রে আমরাও তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেইভাবে আমাদের অক্ষরের রূপকথা গ্রুপের পক্ষ থেকে যে আমরা পুজো এবং বইমেলার সংখ্যা দুটো বের করি, বইমেলার সংখ্যাটা গত 2 বছর ধরে মৌমিতা এবং লিপিঘর পাবলিকেশন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এবং আমরা আরো বেশি পাঠকদের কাছে পৌঁছাতে পারছি। আমরা প্রত্যেকেই নানা রকম অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, কিন্তু বইটা তো আমাদের একটা ভালোবাসা এবং অনেকটা প্রাণের জায়গা। তো সেই জায়গা থেকেই আর কি কাজগুলো করা। তো অক্ষরের রূপকথাকে আমরা যে জড়িত তার জন্য অবশ্যই পল্লবী আমাকে এখানে নিজেকে হাতে ধরে নিয়ে এসছে এবং আজকে আমি অনেকটা সম্পাদনার কাজ করছি। অঙ্কুরি কাজটা অনেকটাই কিন্তু শেষের দিকে যখন আর কি শেষ মুহূর্তে অনেকটা কাজ করে যাতে শেষ করা যায় সেই জায়গাটাই আমি জড়িত থাকি। বাট আমার পক্ষ থেকে লিপিঘরকে অনেক অসংখ্য অভিনন্দন এবং তার এই যাত্রা জয়যুক্ত হোক। এবং এই যে ডিজিটালাইজেশন অফ বেঙ্গলি লিটারেচার, সেইটা একটা সত্যি সাধুবাদ জানাই। কারণ সত্যি এখন সময় এসে গেছে যখন আস্তে আস্তে আমরা এই জায়গাটাকে অনেকটা পরিসর পাচ্ছি। কারণ অ্যামাজন কিন্ডেলে আমরা দেখেছি যে ফাইলগুলো থাকে সেটা অনেক ক্ষেত্রেই আমরা সরাসরিভাবে ইউজ করতে পারি না কিন্ডেলের বাইরে। সেইখানে আমরা যদি অ্যান্ড্রয়েড ভার্সনে আমরা এই ব্যাপারটা হয় তাহলে আমার মনে হয় আরো বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছবে এবং অনেক বেশি সংখ্যক পাঠক বাংলা সাহিত্যের সঙ্গে আরো নিজেকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করতে পারবেন, যারা হয়তো অতটা সময় পান না বই পড়ার এবং ডিজিটাল মাধ্যমে যারা বেশি স্বাচ্ছন্দ্য। তো আমার অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা রইল লিপিঘর এবং তারই নতুন উদ্যোগকে। ধন্যবাদ সবাই। এখন আমরা মঞ্চে ডেকে নেব
পাঠাগারের ক্রিয়েটিভ টিমের 2 সদস্য দীপ্তেশ দত্ত ও প্রিয়া রায়কে। তাদেরকে প্রথমে আমরা সংবর্ধিত করব। এরপর আমাদের মৌমিতাদি মানে মৌমিতা ঘোষের একটি কিশোর গোয়েন্দা চরিত্র জ্যোতিষ্কর থিম মিউজিক আমরা লঞ্চ করব। মাঝখানে আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দীপ্তেশ আর প্রিয়া দুজনেই আমার থেকে অনেকটা ছোট, একটা কাছের। পাঠাগারের চিন্তা ভাবনা করা তখন থেকে দীপ্তেশ প্রিয়াকে আমার নেওয়া, কারণ দীপ্তেশ এবং প্রিয়া অডিও স্টোরি পুরো দিকটা দেখাশোনা করে। এছাড়া আরেকটি কথা না বললেই নয়, আপনাদের সকলের যেহেতু পাঠাগারের আইডিয়াটা খুব পছন্দ হয়েছে এবং আপনারা সকলে আশীর্বাদ জানালেন, এটা আমার একটা বড় প্রাপ্তি। কিন্তু আজকে সকলের সামনে যে কথাটা স্বীকার না করলে অন্যায় হবে, পাঠাগারের আইডিয়াটা আমার মস্তিষ্ক প্রসূত নয়। আমার বাড়িতে একজন আছেন যিনি প্রফেশনালি একটি কোম্পানির মার্কেটিং এর দায়িত্ব সামলান, এবং তাকে আমি যখন বিভিন্ন বিষয়ে মার্কেটিং এর আইডিয়া চাই, লিপিঘর বা অন্য কোনো বিষয়ে, তিনি মুখ খুলতে চান না। কিন্তু পাঠাগারের আইডিয়াটা তার থেকে এসেছিল। তিনি না থাকলে পাঠাগারের জন্মটাই হতো না। পাঠাগার এগিয়ে নিয়ে যাওয়া তো অনেক পরের ব্যাপার, এবং পাঠাগার কিভাবে করবো থ্রু আউট দ্য ডিজাইন, আমি ডিজাইনটা করিয়েছি একজন ডেভেলপারকে দিয়ে, কিন্তু সেটা ছকে দেওয়া পুরো বিষয় ভাবনাটা যার, সেও কিন্তু এই ক্রিয়েটিভ টিমের অন্তর্গত বলে মনে করি। তো আমি চাইবো সেখানেও আজকে স্টেজে আসে, অলওয়েজ হি ইজ বিহাইন্ড দ্য স্টেজ, অলওয়েজ সে সবসময় আমার পিছনে থাকে, কিন্তু আজকের দিনে আমি চাইবো সে যেন সামনে আসে। সে সম্পর্ক অনুযায়ী আমার বেটার দাও, তার পরিচয় ছিল প্রদীপ্ত হাজরা। তো একটু বসতে আরেকটু সামনে গিয়ে আচ্ছা, প্রদীপ্ত, নমস্কার সবাইকে। এখানে সবাই রয়েছেন, সবাই আমার সিনিয়র জুনিয়রও আছেন যদি, তবু আমার যেটুকু অভিজ্ঞতা, আমি পেশায় আইটিতে কাজ করছি, এবং লেখালেখিটা আমি মূলত গান লিখি শুরু করি, কিন্তু গান আমি কখনো শিখিনি, প্রফেশনালি কখনো শিখিনি, পুঁথিগত শিক্ষাটা নেই। তো ভালো লাগতো। তারপরে যখন থেকে লিখতে শুরু করলাম, তাও ক্লাস 11 থেকে অনেক বছর হয়ে গেল, প্রায় 12 হয়ে গেল গান লিখছি। সেই গানগুলো আমি আমার মতো করে রিলিজ করি ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমাদের একটা টিম আছে, আমরা কাজ করি বিভিন্ন ভাবে। মৌমিতাদির জবে থেকে লেখালেখি শুরু করেছে, আমি একদম প্রথম বই সেখান থেকে আমি মৌমিতাদির লেখা পড়ছি। তারপরে তার পুরো জার্নিটা যা যা করেছে মৌমিতাদি, লিপিঘর তৈরি হয়েছে, তারপরে পাঠাগার। তো আমি খুব বেশি কথা বলবো না, আর এখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই বিষয়ে বলেছেন, সেগুলোর পর আমার খুব একটা কিছু বলার নেই। তবু একটা কথা, আমার যেটা প্রথম পাঠাগার যখন তৈরি হয় এবং মৌমিতাদি যে আইডিয়াটা নিয়ে শুরু করে পাঠাগার, যে সেখানে শুধুমাত্র আমি কলেজে পড়ছি তখন, 100% এসছে, প্রচন্ড ফেভারিট। সেই সময় থেকে তখন শুধুমাত্র একটা পার্টিকুলার সময় রেডিওতে শুনতে পেতাম, শনিবার, রবিবার এবং রিপিট টেলিকাস্টটা করেছি। তো সেই অডিও স্টোরি প্রথম শোনা। তারপর থেকে আজকে যদি আমরা দেখি, প্রচুর অডিও স্টোরি চ্যানেল ইউটিউবে রয়েছে, অ্যাপ রয়েছে, বিভিন্ন ভাবে সবাই চেষ্টা করছেন, কিন্তু মৌমিতাদির আইডিয়াটা কোথায় আলাদা, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে মৌমিতাদি শুধুমাত্র যারা প্রতিষ্ঠিত লেখক বা যাদের গল্প অলরেডি ফেমাস, বিখ্যাত, তাদের গল্প নিয়ে শুধু কাজ করবে না। লিপিঘর প্রকাশনী থেকে প্রকাশিত যারা নতুন নতুন লেখকরা আছে, তাদের সবার বই গল্প আকারে এখানে আপলোড হবে এই অ্যাপটাতে, পাঠাগার। সেটা খুব ভালো উদ্যোগ, কারণ যারা লিখছেন, নতুন লিখছেন, বা বেশ কয়েক বছর ধরে হয়তো লিখছেন, নতুনই আমি বলি, তো তাদের প্রত্যেকের হয়তো তাদের মনের মধ্যে এটা কখনো এসছে যে আমার গল্প যদি এরকম অডিও স্টোরি হয়, কারণ আমি জানি 100% হয়তো সবাই
ফ্যান এখানে কম বেশি আমার মনে হয়। তো প্রত্যেকেই হয়তো চেয়েছেন কোনোভাবে যে আমার গল্পটাও গল্প মানে অডিও স্টোরি হিসাবে আসুক, শুনুক মানুষ। তো সেই রকম একটা জায়গা মৌমিতাদি তৈরি করছে, যেখানে লিপিবর প্রকাশনীর বাইরেও হয়তো ভবিষ্যতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় এরপরে এটা করে দেয়, তারপর সেরা কথা শোনা, এটাতে কি আছে মানে অডিও কিছু শোনা? গিটারে শোনাবো। যে লিপিবর থেকে প্রকাশিত হয়েছে কিশোর গোয়েন্দা জ্যোতিষ্ক সিরিজ, সেই জ্যোতিষ্ককে নিয়ে একটি গান বেরিয়েছে দীপ্তেশ দত্ত। ছোট্ট একটি 2 মিনিটের গান আপনাদের সামনে, সেই 2 মিনিট সময় সবার আশীর্বাদ, ভালোবাসা, সবার ভালো লাগবে গল্পগুলো শুনলে। নমস্কার, আমি প্রিয়া। আমিও ক্রিয়েটিভ একটা কাজ করি, আমি লেখালেখি করি, মূলত অ্যাডভার্টাইজিং সবই নিয়ে। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি বানানোটা আমার পেশা। এবার সেইটাই এখানেও আমার কাজে লেগে গেছে। মৌমিতাদি যখন প্রথম এটা নিয়ে আলোচনা হয়েছিল, তখন আমি টুকটাক কয়েকটা সাজেশন দিয়েছিলাম, সেটা রাখা হয়েছে। হয়তো এরপরে সেভাবেই আমরা কাজ করবো। আমি দীপ্তেশের সাথে অডিওতে আমি প্রচন্ড ভালোবাসি শুনতে। মেট্রোয় যাতায়াত করতে, বাসে যাতায়াত করতে, গাড়িতে আমি সবসময় অডিও শুনতে থাকি। তো ফিড এনি চ্যানেল, এনি লেভেল অফ ফলোয়ার, ওটা ম্যাটার করে না। এইগুলো শুনতে শুনতে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যে আমার মতন প্রচুর লোকে আছে, হয় না বই পড়া, এখন টাইম নেই, এখন এত ফাস্ট আমরা এগোচ্ছি, আমাদের সময় নেই। তো সেটা খারাপও একদিকে, আমরা ফিজিক্যাল বই পড়তে পারি না, কিন্তু পাঠাগার তো দুটোই অপশন করে দিচ্ছে না। আমরা বইটা কিনে পড়তেও পারলাম, আবার যাদের সময় নেই তারা অডিওতেও শুনলাম, তো দুটোই যাচ্ছে। তো হোপফুলি এই নতুন একটা অ্যাপ, নতুন একটা উদ্যোগ সবার কাছে ভালোই লাগবে। এখন জাস্ট আমরা শুরু করছি, জানি না এটা কিরকম ভাবে রেসপন্স পাবো, এখন আমরা সেরকম কিছু একটা পাইনি, জাস্ট একদম তো স্টার্টিং এ আছি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সবাইকে। প্লিজ যারা এখানে আছেন সবাই একটা ডাউনলোড করবেন আর কি পারলে। আর আমাদের যে কয়টা স্টোরি আছে যদি আপনারা শুনে জানান কেমন লাগছে, কিরকম আছে, তাহলে আমরা সেই অনুযায়ী আরো আমরা কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি দীপ্তেশ দত্তকে অনুরোধ করব, লিপিঘর থেকে মৌমিতা ঘোষের যে কিশোর গোয়েন্দা জ্যোতিষ্ক সিরিজ প্রকাশিত হয়েছে, সেই জ্যোতিষ্ককে নিয়ে একটি গান বেঁধেছে দীপ্তেশ দত্ত, তাকে বলবো উপস্থাপন করার জন্য। একটা ছেলে খামখেয়ালে, একটা ছেলে খামখেয়ালে, বয়সে ছোট এখন, বুদ্ধি দীপ্ত চোখে তার, এড়ায় না কোনো কারণ। একটা ছেলে খামখেয়ালে, বয়সে ছোট এখন, বুদ্ধি দীপ্ত চোখে তার, এড়ায় না কোনো কারণ। বন্ধু আছে সঙ্গে তার, সব সময় যা ঘটে, বন্ধু আছে সঙ্গে তার, সব সময় যা ঘটে, দুষ্টু লোক ধরা পড়ে যায় ওদেরই দাপটে, দুষ্টু লোক ধরা পড়ে যায় ওদেরই দাপটে। সাবধান, একটা কথা ঠিক জেনে রেখো, জ্যোতিষ্ক এসে গেছে, জ্যোতিষ্ক রাজার বেশে, জ্যোতিষ্ক শাস্তি দেবে, জ্যোতিষ্ক, ও জ্যোতিষ্ক এসে গেছে, জ্যোতিষ্ক রাজার বেশে, জ্যোতিষ্ক শাস্তি দেবে, জ্যোতিষ্ক, ও। থ্যাংক ইউ। সেরা পাঠক সম্মানের সেগমেন্টটি আমরা চালু করেছি, তার কারণ পাঠক ছাড়া তো কোনোদিন প্রকাশক বলুন, লেখক বলুন, কেউই থাকে না। সম্রাটি
শুধু পাঠক নয়, সন্ধ্যাদি দিদির মতো আমার এবং পল্লবী দুজনেরই। সন্ধ্যাদি আজ আমরা যত বছর লিখছি তত বছর আছেন আমাদের সাথে, এবং যতবার দেখা হয় বছরে ততবার দুহাত ভরে শুধু দিয়েই যায়। তো বিনিময়ে আমরা সন্ধ্যাদিকে কোনো ওনার জন্য বাসব প্রামাণিক ও মধুমিতা প্রামাণিক দুটো আমার সাথে স্যার এবং ম্যাডামের ব্যক্তিগত পরিচয় নেই, তবে লিপিঘর সূত্রে ওনারা আমার বিশেষ পরিচিত, এবং ওনাদের সাথে অভিভাবক এবং পাঠকরা আমাদের মাথার উপর আছে, এটা আমাদের একটা পরম পাওয়া। নমস্কার, আমি শুভম চৌধুরী। তো লিপিঘর আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কলেজ স্ট্রিটে যখন আমরা এসেছি তখন আমরা আলোচনা করলাম যে পাঠাগার ডিজিটাল অ্যাপ নিয়ে। তো সেখানে আমার মনে হয় যে ডিজিটাল অ্যাপের খুব দরকার আছে, কারণ সমস্ত বই যেগুলো আমরা এমনি পড়ি সেগুলো যদি ডিজিটালাইজড হয়ে যায় তাহলে সেগুলো মানুষের কাছে অনেক বেশি করে পৌঁছতে পারবে, মানুষ অনেক আগ্রহী হবে, পাঠকের সংখ্যা বাড়বে, জ্ঞান বাড়বে। কাজেই পাঠাগার সমৃদ্ধি লাভ করুক এই কামনা করি। তবে এই পাঠাগার যে হলো, এতে করে কি এই যে সেই ছোটবেলা বাচ্চারা যেরকম মাকে আর কি মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে যে গল্প শোনার একটা বিষয় ছিল, যে সেইটা কি কোথাও একটু ভাটা পড়বে বলে মনে হয়? এআই এর মুখ থেকে গল্প শুনবে, এখন মায়ের বদলে এআই চলে আসবে, তো ঠিক আছে, মানে ইমোশন তো বিভিন্ন সময় পাল্টে যায়, হ্যাঁ। তো অসুবিধে নেই, মানুষ ওইভাবেই বড় হবে, ভবিষ্যৎ তো এরকমই হোক না, খারাপ তো হবে না। পাঠাগার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ পাঠাগার আছে মিশরে আলেকজান্দ্রিয়াতে, যেটা আলেকজান্ডার আমাদের এখানে অভিযানের পরবর্তী সময়ে ফিরে যাওয়ার সময় তার গুরুদেব অ্যারিস্টটলের জন্য তৈরি করেছিলেন। সেটা পরবর্তী সময় অন্যান্য মিশরের রাজারা সেটাকে আরো সমৃদ্ধ করেছে, এখন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম। ওখানে পাশাপাশি দুটো মিডিয়া নিয়েই চালু আছে, দুটো মিডিয়াই ওখানে প্রচলিত। তবে এখন পর্যন্ত দুটো মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে আমাদের এই হার্ড বইয়ের উপরই। এমনি কাগজের বইয়ের উপরই সবচেয়ে বেশি চাহিদা আছে, তা সত্ত্বেও ডিজিটাল শুরু হয়েছে এবং আমাদের এখানেও তাই অনেকটাই হয়ে গেছে। ডিজিটাল বই যেটা ই বুকস বলা হচ্ছে সেটা তো চালু হয়েছে, কিন্তু এখন অবধি টান সেই কাগজের বইয়ের প্রতি, এবং এটা মেমোরিকে সবচেয়ে বেশি ধরে রাখতে পারে। যান্ত্রিক যে মেমোরি ধরে রাখার পদ্ধতি ডিজিটাল বা ইত্যাদি, এটা অনেক সময় মানে বলেই অনেক সময় মুছে যায়, কিন্তু বই হ্যাঁ জেনারেশনের থেকে প্রায় অনেকটাই চলে গেছে। এই যে না, এটা এখনই ঠিক বলার সময় আসেনি যে সবটাই চলে গেছে। সবটাই নয়, মফস্বলে আমি এখনো দেখছি, মফস্বলে এখনো দেখছি যে ছোট ছোট ছেলে মেয়েরা বই পড়ে, এখনো পড়ে। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তো আর মোবাইল যায়নি এখনো, পরে ওরা এখনো পড়ে ঠাকুরমার ঝুলি বা ওই সমস্ত এই ছোটদের বইগুলো। ছোটদের মধ্যে অতটা প্রভাব ফেলেনি, বড়দের মধ্যে যতটা প্রভাব ফেলেছে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া অতটা ফেলেনি। ফলে তবু ডিজিটাল তো আমাদের ভবিষ্যৎ, এটা তো একটা অগ্রগতির একটা অন্য সোপান আর কি। ইলেকট্রনিক্স মিডিয়াকে তো ব্যবহার করতে হবে, বিজ্ঞানের একটা আবিষ্কার। সুতরাং তবে এই দুটোর মধ্যে বিরোধ এখন অবধি নেই, দুটোই চালু, বরং এটা কম প্রচলিত, সেটা ডিজিটালটা আরো বেশি করে প্রচলিত হোক, এবং এটা ভবিষ্যতে আরো বেশি প্রভাব ফেলবে। ডিজিটাল পাঠাগার দরকার। সেক্ষেত্রে কতটা এই যে আগেকার দিনে যে মানুষ এই পাঠাগারে এসে বই পড়বার যে প্রবণতা, এটা কতটা হারিয়ে ফেলবে বলে মনে হচ্ছে? না দেখুন, আমি তার আগে বলে নিই, নমস্কার, আমি জয় সাহা, বসাক বুক স্টোর থেকে আমি এসেছি। দেখুন, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সহাবস্থান। মানে মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু বলছি না যে একটার বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করাচ্ছি না। আমাদের কাছে দুটো প্ল্যাটফর্ম যদি থাকে আমাদের অসুবিধা কি আছে? আমরা যে জিনিসটা আমরা বলছি যে আজকে হার্ড কপি যেরকম আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে, বা আগামী দিনে আমরা তো এটা ভাবছি না যে আমরা হার্ড কপিকে ফেলে রেখে দিয়ে আমরা যারা শুধু সফট কপি বা ডিজিটাল মাধ্যমের ওপরে যাব। আমরা বলছি যে মডার্ন যে টাইমটা আছে, যে সময়টা আমরা প্রতিনিয়ত
আমরা ওপর দিকে উঠে চলেছি, প্রতিনিয়ত আমরা টেকনোলজি উন্নত হয়ে চলেছি। তো সেখানে আমার মনে হয় টেকনোলজির যে জিনিসগুলো বাকি সাহিত্য চর্চায় বাকি ভাষারা যে বেনিফিটটা পায়, সেখানে বাংলা কেন বেনিফিট পাবে না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় দুটো যদি পাশাপাশি যদি সহাবস্থান ভাবে চলে, হ্যাঁ এইখানে একটা ব্যাপার আছে, যেটা মানে কেউ যেন কারোর যেন প্রতিবন্ধকতা না সৃষ্টি করে, এটা এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু যদি পাশাপাশি যদি চলতে পারে, আমার মনে হয় আগামী দিনে একটা ছোট বাচ্চা, তাকে চয়েস দেওয়া হোক না সে কোনটা কি পড়তে চাইছে, কারণ আমার আলটিমেটলি দিনের শেষে কিন্তু বাচ্চাটাকে বাংলা ভাষা পড়াবো, সে জানতে পারবে। কিন্তু যদি এই জায়গাটা থেকে যদি আজকে যদি আমরা প্রথম থেকেই যদি তাদেরকে বলি, আজকে এটা তো সত্যি কথা যে আমরা হার্ড কপি সবার অবধি পৌঁছতে পারি না, হার্ড কপি সব অবধি যায়ও না। বহু ক্ষেত্রেই হয়েছে যে আমরা যখন কোনো স্টোরি বলি বা কিছু বলি, আমরা কি করছি, বাচ্চাদেরকে বা কাউকে বলছি যে আমরা অমুক জায়গায় পড়েছিলাম, আমাদের কাছে হয়তো ওই সময়টা হার্ড কপিটা নেই, আমরা বলতে পারছি না, বা শুধু বলছি আমরা ওই সময়, তখন তারা আমাদের মুখ থেকে যে শুনে যে জিনিসটা বিশ্বাস করবে, একটা সফট কপিতে যদি আমার কাছে থাকে, আমি সেটা যদি তাকে দেখিয়ে দিতে পারি, আমার মনে হয় সে অনেক বেশি সেটা তার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। সে ভাববে যে না, আমি তো এটা দেখলাম, নিজের চোখে দেখলাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এটা হচ্ছে যে ইউজ করা, যে কিভাবে আমরা, আবারও বলছি যে ভালো কাজে ইউজ করতে গেলে সমস্ত টেকনোলজিকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে পাঠাগার যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় আগামী দিনে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই অগ্রগতি হবে, আর এটাই আমরা আশা রাখবো। আচ্ছা, আজ যে বইটা নিয়ে আর কি সকলের সামনে আপনি তুলে ধরছেন, রক্তের দাগ, আমরা পেয়ে গেছি পল্লবী সেনগুপ্ত মহাশয়াকে। রক্তের দাগের বিষয়বস্তুটা যদি বলেন। ধন্যবাদ। রক্তের দাগ বইটি অ্যাকচুয়ালি আমার 27তম বই, আর এই বইটি হচ্ছে 11টি গল্পের সংকলন, এবং প্রত্যেকটি গল্পই হচ্ছে ভয়ের গল্প, মানে ভৌতিক গল্প বা ভূতের গল্প কিন্তু নয়, ভয়ের গল্প। ভয় মানে তো শুধুমাত্রই সেই চিরাচরিত ভূত বা একেবারে সেই শাকচুন্নির পা দোলানো, বা একেবারে একটা ঘরের মধ্যে বন্দি থাকা একটা মৃত আত্মা, এরকম নয়। ভয়ের অনেক রকম ফের থাকে। তো সেই জন্য আমি এই বইয়ের 11টি গল্প নিঃসন্দেহে প্রত্যেকটাই আশা করছি পাঠকের ভয়ের উদ্রেক করবে, এবং প্রত্যেকটা গল্পকেই আমি বিভৎস রসে সাজাবার চেষ্টা করেছি আপ্রাণ। কিন্তু ভূতের গল্প নয়, ভয়ের গল্প। কেন বলছি সেটা জানতে গেলে পাঠককে পড়তে হবে রক্তের দাগ। একদম কোথায় কোথায় পাওয়া যাবে যদি একটু? বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিটের সর্বত্র। মূলত এই বইয়ের ডিস্ট্রিবিউটর বসাক বুক স্টোর, বসাক বুক স্টোরে পাওয়া যাবে। এছাড়াও কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে পাওয়া যাবে, দে বুক স্টোর, আদি দে বুক স্টোর, দেজ ইত্যাদি নানা জায়গায় পাওয়া যাবে। আর এছাড়া অনলাইন মাধ্যমে তো পাওয়াই যাবে। লিপিঘর পাবলিশার্স থেকে এই বইটি প্রকাশিত হয়েছে, লিপিঘরের নিজস্ব ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, লিপিঘরের কাছ থেকে তো পাওয়াই যাবে। এছাড়া অ্যামাজনে পাওয়া যাবে, এবং আরো নানা অনলাইন স্টোরেও অ্যাভেলেবেল থাকবে। লিপিঘর প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে বা প্রত্যেকের মোবাইল ঘরে রয়েছে, সেক্ষেত্রে বলা যায় একদম সকলের মনের মণিকোঠায় গেছে লিপিঘর। এবার আমি একটা এই জিনিস জানতে চাই যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা লিপিঘরকে কতটা আপন করে নেবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বাংলা বইয়ের, বাংলা সাহিত্যের ক্ষেত্রে সময়টা তো খুব একটা সুদিন নয়, কেননা এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে, এবং তারা খুব সহজ ভাষায় বলতে গেলে ইংরেজি মাধ্যমেই তাদের বিনোদনের সময় গল্পের বই পড়তে তারা কমফোর্টেবল হচ্ছে। সেখানে আমরা লিপিঘরে, আমি যেহেতু নিজেকে খুব একটা পুরনো প্রজন্ম ভাবি না, এই প্রজন্মের একজন হিসাবে আমি ভেবেছিলাম লিপিঘরের মাধ্যমে এমন কিছু বই মানুষের কাছে নিয়ে আসতে, যেটা তাদের মনকে ছুতে পারে, সেটা বাচ্চাদের হোক বা বড়দের হোক। সেই ভাবনা থেকেই বিভিন্ন জড়ের ওপর লিপিঘরে বই এনেছি। এবং তাছাড়াও এখন আরেকটি নতুন উদ্যোগ আমরা শুরু করেছি লিপিঘরের তরফ থেকে। আপনারা দেখলেন আজকে পাঠাগার ডিজিটাল লাইব্রেরি একটি, অর্থাৎ যারা বইটা ক্যারি করতে পারছেন না যাতায়াতের সময় বা বিভিন্ন সময়, তারা যাতে মোবাইলের মাধ্যমে বাংলা সাহিত্যের সেই রস থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা ভাবনা থেকেই পাঠাগারকে সামনে আনা। পাঠাগার থাকবে সমস্ত মোবাইল অ্যাপে, সকলের মোবাইলে। আপনারা পাঠাগার অ্যাপটা ডাউনলোড করলে সেখানে ইবুক যেমন পাবেন, তেমনি পাবেন অডিও স্টোরি। আর অডিও স্টোরিটা কিন্তু ড্রামাটাইজড ভাবে, মানে আমরা যেভাবে এতদিন দেখে এসেছি বিভিন্ন পরিচিত চ্যানেলে, সেইভাবেই প্রফেশনাল টিম দিয়ে আমরা করছি। তো আমার বিশ্বাস এই নতুন উদ্যোগগুলো থাকলে খুব একটা কঠিন হবে না ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছানো। প্রত্যেক বাবা মারই ঘরে ঘরে একটাই চিন্তা
যে বাংলা মিডিয়ামে যদি আমার বাচ্চা পড়াশোনা করে সেক্ষেত্রে তার মধ্যে বোধহয় শিক্ষার আলোটুকু শেষ মুহূর্ত অব্দি পৌঁছবে। দেখুন, ভাষাটা না একটা মাধ্যম তো বটেই, কিন্তু আমার মনে হয় আজকে আমরা যে যুগে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এআই সকলের হাতের এত ওই মুঠোবন্দি, সেখানে কিন্তু ভাষা এত বড় বাধা হয়ে দাঁড়ায় না। আমি নিজে একটা কথা বলছি, আমি প্রফেশনালি আইটিতে আছি, সেখানে আমাদের বিভিন্ন এমন অনেক ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় যারা ইংরেজি বোঝেন না, যারা হয়তো ফ্রেঞ্চ বা জার্মান ভাষায় কথা বলেন, সেটা কিন্তু খুব সহজভাবেই আমরা ইংলিশে কনভার্ট করে নিতে পারি। এবং এখন এআই এর মাধ্যমে মানে ট্রান্সলেটর ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। তো আমাদের কিছু বছর আগে অব্দি একটা ট্রেন্ড এরকম এসেছিল যে ইংরেজি মাধ্যমে না পড়লে বুঝি কিছুই হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে মনে করি ইংরেজি কাজের ভাষা অবশ্যই, সকল ভাষার প্রতি সম্মান রেখেই বলছি, নিজের ভাব প্রকাশের ভাষা বা নিজের ভাষার মাধ্যমে যে কোনো কিছু বুঝতে শেখা, সেইখানে যে আনন্দটা আছে বা সেই শেখায় যে গুরুত্বটা আছে, সেটা কিন্তু অন্য কোনো ভাষায় হয় না। আমার নিজের একটি 7 বছরের ছেলে আছে, তাকেও আমি ঘটনাচক্রে ইংরেজি মাধ্যম স্কুলেই ভর্তি করেছি, কিন্তু সে কিছু গোনার সময় বা পড়ার সময় 1 2 বলে না, 1 2 বলে, বা তাকে সে ইংরেজিতে কিছু পড়ার সময় সে কিন্তু ওটা পড়ে জিনিসটাই বাংলায় নিজের মানে মতো করে মানেটা বুঝে নেয়, নিয়ে পড়ে। কারণ বাংলাটা ওর রক্তে আছে, বাংলাটা ওর মাতৃভাষা। মাতৃভাষাকে হেলাফেলা করে বা যারা ইংরেজি বলতে পারেন না তারা যে নিজেদেরকে কষ্ট পাবেন বা নিজেদের ছোট ভাববেন, এরকম ভাবার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন রয়েছে যে এই যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে লিপিঘর বা পাঠাগার তাদের মনে কতটা দাগ ফেলবে, আর বই পড়বার অভ্যেসটা তাদের কিভাবে নতুন ভাবে তৈরি হবে, যদি কিছু টিপস তাদের মায়ের জন্য দিয়ে দেবো। আমি সবসময় আশাবাদী, এবং আমি আমার নিজের প্রফেশন থেকে সরে এসে বলবো না, প্রফেশনের বাইরে গিয়ে নিজের শখে লিপিঘর বা পাঠাগারের এই যে যাত্রাটার চেষ্টা করছি। তো সেখানে আমি সবসময় চাইবো নতুন প্রজন্ম আসুক, এবং সেই জন্য আমি বিভিন্ন বিষয় ভাবনার ওপর বই করছি। আমার সমস্ত অভিভাবকের কাছে এটা অনুরোধ থাকবে যে যতটা পারেন বাচ্চাকে বই উপহার দিন, শুধু বাচ্চাকে নয় সবাইকে বই উপহারের চলটা কিন্তু আবার একটু একটু করে ফিরে এসছে। বই উপহার দিন, বিভিন্ন প্রথমে যারা বই পড়েন না, ছোট ছোট পাতলা পাতলা বই পড়ুন, পড়তে শুরু করুন। দেখবেন বাংলা সাহিত্যে এমন একটা অমূল্য আধার আছে না, একবার যদি ঢুকে পড়া যায় তাহলে সেখান থেকে বেরোনো কিন্তু খুব কঠিন। সুতরাং এটা বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার বাবা মায়েদের বা অভিভাবকদের জন্য, আমাদের মতো মানুষদের জন্য বা আমাদের থেকে বড় যারা আছেন তাদের জন্য আমি বলবো বই পড়াটা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকা উচিত। দিনে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য হলেও, তাতে কিন্তু নিজে যেমন সমৃদ্ধ হওয়া যায়, নিজের মাধ্যমে অন্যকেও ঋদ্ধ করা যায়। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।